পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। এইলাথ বন্দরে ড্রোন দিয়ে হামলা, ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল আস্তার ব্রিগেড। এরপর জানিয়ে দিব হুতি নেতার টেলিভিশনের ভাষণ, ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক এরদোগানের। আরো জানিয়ে দিব আবারও শিশু হত্যাকারীর কালো তালিকায় ইসরায়েল। এদিকে বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর বলছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে রুশ সেনারা, অতঃপর যা ঘটল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েল বিরোধী নতুন যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনের আল আস্তার ব্রিগেড। এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা, গাজাবাসীর সমর্থনে ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ। এটি বলেছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলেও এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে। গ্রুপটি নিজেকে আল আস্তার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে তারা ড্রোন ব্যবহার করে গত ২৭ এপ্রিল ওই হামলা চালিয়েছে। আল আস্তার ব্রিগেড বলছে ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরও বলেছে গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযান চালিয়েছে। বিবৃতির শেষাংশে বলা হয়েছে দখলদার ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আস্তার ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে। গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলি, বিশেষ করে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলি ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আস্তার ব্রিগেড। ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স ফোর্স সর্বশেষ বৃহস্পতিবার রাতে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বীর সেবায় আব্রাহাম গোয়েন্দা সদর দপ্তরে এবং তেল আবিবে মোসাদের বিল্ড গোয়েন্দা ঘাটিতে হামলা চালিয়েছে। এছাড়া মৃত সাগরেও একটি ইসরায়েলি টার্গেটে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ওই ফ্রন্ট। হুতি নেতার টেলিভিশন ভাষণ, ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিল ইয়েমেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন ইসরায়েলি বাহিনী ও মার্কিনিরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ভাষণে ইয়েমেনের গত ৭ মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হুতি তিনি বলেন ইয়েমেন সশস্ত্র বাহিনী এই পর্যন্ত লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী, এডেন সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের ১৬০টি জাহাজ লক্ষ্য করে ৬০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আল হুতি বলেন শুধুমাত্র গত ৭ দিনে ইয়েমেন উপকূল অতিক্রমকারী ৬টি জাহাজ ও ইসরায়েলের নগর বন্দরে এইলাত লক্ষ্য করে ৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইঙ্গো মার্কিন বাহিনী এই পর্যন্ত ইয়েমেনে ৪৫২ বার হামলা চালিয়েছে, যার ফলে ৪০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে তিনি জানান। হুতি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন গতকাল বৃহস্পতিবার ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিম অঞ্চলীয় হোদাইদা বন্দরে ৫ দফা বিমান হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবারও মার্কিন সেনারা হোদাইদা প্রদেশে আল সালিব বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছিল। ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যের জোর এরদোগানের। গাজায় ইসরায়েলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এরদোগান। গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর সঙ্গে ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের ওপরে চলমান
চলমান ইসরায়েলি হামলা এবং গাম্বিয়ায় অনুষ্ঠিতব্য 15তম ইসলামিক শীর্ষ সম্মেলনের আলোকসূচি নিয়ে আলোচনা করেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স জানিয়েছে। গাম্বিয়া আগামী 4 থেকে 5 মে রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি রাষ্ট্র ও সরকার প্রধানদের ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কল্যাণকর হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদাল সম্মেলনে তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি। এরদোগান বলেন তুরস্ক ও গাম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়াতে সামনে যৌথ পদক্ষেপ নেওয়া যেতে পারে। আবারও শিশু হত্যাকারীর কালো তালিকায় ইসরায়েল। গেল বছর জাতিসংঘ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে শত শত শিশুকে হত্যা ও পঙ্গু করার অভিযোগে রাশিয়ার সামরিক ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীকে নিজেদের লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করার পর সেই তালিকা নিয়ে সমালোচনা হয়েছিল গোটা বিশ্বে। প্রশ্ন উঠেছিল এই তালিকায় ইসরায়েলের নাম নেই কেন? গত অক্টোবরে গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলি সেনারা বহু ফিলিস্তিনি শিশুকে হত্যা করার পরেও দেশটির নাম নেই তালিকায়, উঠে আসেনি সেই নাম। সেই থেকে ফিলিস্তিন শিশু হত্যা ও পঙ্গুত্বের ঘটনায় ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে আসছিল মানবাধিকার সংস্থাগুলো। গেল 7 মাসে ইসরায়েলি হামলায় কয়েক হাজার শিশু নিহত ও পঙ্গু হবার পর সেই দাবি আরো জোরালো হয়েছে। ধারণা করা হচ্ছে এই দাবির কাছে মাথা নত করতে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের কালো তালিকায় এবার ইসরায়েলের নাম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির একটি সংবাদ মাধ্যম। ইসরায়েলের সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ ওয়াইনেট এক প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধের সময় কিংবা সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অনিষ্টকারী তালিকায় ইসরায়েলি কর্মকর্তাদের নাম লজ্জার তালিকায় তুলতে যাচ্ছে জাতিসংঘ। এই তালিকায় আল কায়দা ও আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর নামও রয়েছে। আশা করা হচ্ছে জুন মাসে এই কালো তালিকা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করবেন জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভার্জিনিয়া গাম্বা। এই তালিকায় নাম উঠতে যাচ্ছে এই খবর জানার পর সেটি ঠেকাতে পর্দার আড়ালে জাতিসংঘে ঘোরাঘুরি করছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেজের সমালোচনার পরিপ্রেক্ষিতে তেল আবিবের আশঙ্কা ইসলামিক স্টেট, আল কায়দা এবং বোকো হারামের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর পাশাপাশি তারাও কালো তালিকাভুক্ত হবে। তবে হামাসকেও এই তালিকায় দেখতে চায় দেশটি। এর আগেও ফিলিস্তিন শিশু হত্যার জন্য কালো তালিকায় নাম উঠে ইসরায়েলের। গত বছরের তালিকাতেও নাম থাকার কথা শোনা গিয়েছিল, কিন্তু গত বছর ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত গিলাদ এরদোগানের ব্যাপক দৌড়ঝাঁপের কারণে সেই প্রচেষ্টা রুখে দিতে সমর্থ হয়েছিলেন। ইসরায়েলকে কালো তালিকা থেকে সফলভাবে বাদ দিয়ে ব্যাপক সমালোচনামূলক খসড়া সংশোধনের প্রচেষ্টার অংশ হিসেবে জাতিসংঘের কর্মকর্তাদের বরং তৎকালীন আইডিএফ চিফ অব স্টাফ আবিব কোচাভিবের মধ্যে বৈঠকের আয়োজন করেছিলেন। কালো তালিকায় অন্তর্ভুক্ত সংস্থা ও কর্মকর্তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয় না জাতিসংঘ। তবে এই তালিকায় ঠাঁই হলে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী অবস্থান ও মনোভাব জোরদার হবে বলে আশঙ্কা করছে তেল আবিব। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অনেক দেশ অস্ত্র ও বাণিজ্য চুক্তি বাতিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে সময় লাগতে পারে 80 বছর বলেছে জাতিসংঘ। বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে 80 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার 3রা এপ্রিল মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে টানা 7 মাসের আগ্রাসনে গাজা উপত্যকার $1 বিলিয়ন ক্ষতি হয়েছে ইসরায়েল। এই আগ্রাসনে অন্তত 80,000 ঘরবাড়িকে ধ্বংস করেছে দখলদার বাহিনী। এসব আবাসন ইউনিট পুনর্নির্মাণে 80 বছর সময় লাগতে পারে। ইউএনডিপির প্রশাসক অ্যাচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, মানুষের ক্ষতির অকল্পনীয় মাত্রা, পুঁজির বড়বাদি এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি একটি গুরুতর উন্নয়ন সংকট তৈরি করবে। এটি আগামী প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে। উল্লেখ্য, গত 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সংঘাতে গাজায় প্রায় 80,000 বাড়িঘর ধ্বংস হয়েছে। এতে কয়েক $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়াও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 34,596 জন ফিলিস্তিন। সূত্র মিডল ইস্ট মনিটর। মার্কিন বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে রুশ সেনারা, অতঃপর যা ঘটল।
আফ্রিকার দেশ নাইজারের একটি বিমান ঘাঁটিতে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী বলে জানিয়েছে একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজার সেনা শাসকরা তাদের দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এই ঘটনা ঘটেছে। নাইজারের বর্তমান শাসককারী সামরিক কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটনকে তাদের দেশে অবস্থানরত প্রায় 1000 মার্কিন সেনা সদস্যকে প্রত্যাহার করতে বলেছিলেন। ইতিমধ্যে নাইজারের নতুন জান্তা সরকার যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরো গভীর করছে। গত বছরের জুলাইয়ে একটি সামরিক অভ্যুত্থানের আগে নাইজার আফ্রিকা সাহেল অঞ্চলে জঙ্গি গোষ্ঠী এবং আল কায়দার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আফ্রিকার দেশটির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল যুক্তরাষ্ট্র, যা বর্তমান মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুশ সেনারা ওই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সঙ্গে একত্রে অবস্থান করছেন না। কারণ হিসাবে জানা গেছে তারা নাইজার রাজধানী নিয়ামিতে দিওরি হামানি আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে অবস্থিত এয়ারবেস 101 নামে পরিচিত সামরিক স্থাপনায় আলাদা হ্যাঙ্গার ব্যবহার করছেন। একই ঘাঁটিতে রুশ সামরিক কর্মীদের মোতায়েন যুক্তরাষ্ট্র ও মস্কো বাহিনীকে এমন এক সময় ঘনিষ্ঠ করে তোলে যখন ইউক্রেন রুশ আক্রমণের পর কিয়েভের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক প্রতিনিয়ত উত্তেজনাপূর্ণ ও সংঘাতপূর্ণ হয়ে পড়ে। এর আগে নাইজারের সামরিক জান্তা সরকারের দাবিতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সে দেশ থেকে তাদের সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারে সম্মত হয়। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল গত মাসের শেষ দিকে নাইজারের প্রধানমন্ত্রী আলী লামিন জেইনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কবে নাগাদ সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়ে এখনো জানা যায়নি। আগামী দিনে প্রত্যাহারের সময়সীমা নিয়ে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে আলোচনা হতে পারে। এরপর সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হবে। নাইজার 1000-এর বেশি মার্কিন সেনা অবস্থান করছে। নাইজার থেকে সেনা প্রত্যাহারে আফ্রিকা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে গভীর প্রভাব ফেলবে।